আব্দুল হান্নান মাসুদ আপনাকে দিয়ে প্রথম প্রশ্ন হলো যে এই যে গ্যাস বিদ্যুতের সংকটটা চলছে, যে প্রতিবেদন আমরা দেখলাম, তারা কিন্তু এডমিট করলেন সংকট আছে এবং তাতে প্রিভিয়াস সরকারের কিছু করা হয়েছে, এবং এইটা কি সত্যি সংকট যতখানি তার চেয়ে অতিরঞ্জিত করা হচ্ছে কিনা? ধন্যবাদ সরকারকেও ধন্যবাদ। সরকার অবশ্যই স্বীকার করছে বাংলাদেশে বিদ্যুতের সংকট রয়েছে, লোডশেডিং আছে, গ্যাসের সংকট রয়েছে। অথচ ঠিক এই অল্প কিছুদিন আগে আমরা লাস্ট সংসদের যে দ্বিতীয় অধিবেশন আমরা বারবার লোডশেডিং, গ্যাস বিদ্যুতের সংকটের কথা বললে বারবার আমাদের মন্ত্রী, যিনি জ্বালানি ও খনিজ মন্ত্রী, যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনি বারবার অস্বীকার করেছেন। উনি বারংবার বলেছেন যে এটা কোনো লোডশেডিং না, কোনো সংকট নেই দেশে, আমরা এটা অতিরঞ্জিত করা হয়েছে। উনি এই যে অস্বীকার করার যে নেশা বারবার, এটাই এখন দেশের এই সংকট তৈরি করেছে। বারবার আমরা দাঁড়িয়ে বলেছি আপনি সংকট স্বীকার করেন, সবাই মিলে কীভাবে আমরা মোকাবেলা করবো সেইভাবে আমরা আলোচনা করি, সরকারি দল বিরোধী দল একসাথে বসি, এটা জাতীয় সমস্যা। কিন্তু ওনারা সেই সুযোগটা দেন নাই এবং করেন নাই। এর আগেও যখন আরেকবার এই ধরনের সংকট তৈরি হয়েছিল, তখন পরবর্তীতে একটা পর্যায়ে এসে সরকারি দল বিরোধী দল বসার পরে আস্তে আস্তে এটা সমাধান হয়েছে। তো আজকে এসে ধরুন যখন কোনো কিছু ব্যর্থতাই পর্যবেসিত হয়, তখন দায় দিয়ে যাও, নাচতে না জানলে উঠান বাঁকা। আমরা এই কথাটা বারবার শুনি। দুইটা কথাই মোটা দাগে বলছে, প্রাকৃতিক দুর্যোগ, বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ, যার কারণে আমরা খালাস করতে পারতেছি না। আরেকটা বক্তব্য হচ্ছে বিগত সরকারগুলো দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী সমাধান না খুঁজে তাৎক্ষণিক সমাধান খুঁজেছে। আচ্ছা, আমার ক্ষুধা লেগেছে, আমার তো এখন অন্তত কিছু খেতে হবে ক্ষুধাটা মেটানোর জন্য। আমি যদি বলি 2 দিন পরে চাল আসবে, আমি তারপর চাল সরবরাহ ঠিক থাকবে, আমি নিয়মিত খাবো, এখন আপাতত খাওয়া বন্ধ রাখি, এটা তো হবে না। ঠিক একইভাবে দেশের বাণিজ্যের জন্যে, ব্যবসার জন্য, বিনিয়োগের জন্য, অর্থনীতির জন্য এবং মানুষের চিকিৎসার জন্য, সব কিছুর জন্য যেই জ্বালানিটা অপরিহার্য, বিদ্যুৎ অপরিহার্য, সেটা আপনি আগে তো একটা তাৎক্ষণিক সমাধান দিয়ে তারপর মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধানের দিকে আগাইতে হবে। একসাথে চলতে হবে, একই সরলরেখায় চলতে হবে। এই সরকারের এই প্রতিমন্ত্রী তাৎক্ষণিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে। এবং দেশের মানুষ, একজন অপারেশনের রোগী হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে অপারেশন করতে পারে না। একজন সিএনজি চালক, সে যদি আজকে গ্যাস না পায়, তার সংসার যে আজকে যে সে 700 টাকা ইনকাম করে বাড়িতে চাল নিয়ে যেত, তার মায়ের জন্য ওষুধ নিয়ে যেত, তার বাচ্চার জন্য একটা কলম নিয়ে যেত, বই খাতা নিয়ে যেত, সেটা তো সে পারছে না। লাইনের পর লাইন, তার দিনের মধ্যে তার 10-12 ঘন্টা সে সিএনজি চালাই, তার সিএনজির গ্যাস নেওয়ার জন্য একবারে যদি তাকে 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, তাহলে তার সংসার কিভাবে চলে? লক্ষ লক্ষ মানুষ কিভাবে কি কঠিন পরিস্থিতির দিন নেতিবাত করতেছে, এটা ওনারা বুঝবেন না। এই যে বিএনপির সাথে মনে হয় যেন বিএনপি সরকারের সাথে একটা বিদ্যুৎ জ্বালানির একটা মনে যেন শত্রুতা রয়েছে, দীর্ঘমেয়াদী শত্রুতা। সে 2001 থেকে 6 সালে বিএনপি সবচাইতে বেশি, বিএনপি সরকার যেই খাত নিয়ে ভুগেছে, যে মন্ত্রণালয় নিয়ে ভুগেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় নিয়ে ভুগেছে। এবং তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তাকেই এখন আবার আপনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী করলেন। এবং আশার বাণী শুনিয়ে শুনিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিবে। 1-2 মাস যদি এই সংকট থাকে, গার্মেন্টসের যদি উৎপাদন ব্যাহত হয়, সারের উৎপাদন যদি ব্যাহত হয়, সারের উৎপাদন ব্যাহতর মধ্যে দিয়ে এই যে বর্ষাকালীন যে হচ্ছে ধানের চাষাবাদ, এটা বিনষ্ট হচ্ছে, দেশ খাদ্য সংকটে পড়বে। একইভাবে হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরে অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ উৎপাদন করতে পারতেছে না। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, এটা তো চলতে পারে না। একটা মন্ত্রীর, একটা সরকার নতুন এসে, আমরা এতদিন জানতাম যে হচ্ছে সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার আসলে হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচিত সরকার আসার পরে সব সমস্যার উৎপত্তি হওয়া শুরু হয়েছে বড়ভাবে। অন্তর্বর্তীকালীন সরকারও তো আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনের পরে 2 বছর চালিয়েছে, এই ধরনের বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট তো হয় নাই। এমন হচ্ছে বিষয়টা এমন না যে উপমহাদেশের বাকি দেশগুলোও ভুগতেছে, ভারত তো এইভাবে ভুগতেছে না, নেপাল তো ভুগতেছে না, শ্রীলঙ্কা তো ভুগতেছে না, আমি মালয়েশিয়ায় গেছি, মালয়েশিয়াও তো ভুগতেছে না, বাংলাদেশ ভুগতেছে। এবং এটার দায় বাংলাদেশ সরকার। আপনার কাছে আবারও আসবো, আমি একটু ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে আসেন। সে অনেকগুলো কথা বলছে। 1 নম্বর হলো মন্ত্রীরা বলতেছে কোনো সংকট নাই, বলছিল লাস্ট অধিবেশনের শেষ দিন পর্যন্ত আমি ওনার কথাটাই বলছি, কোনো সংকট নাই।
পাশাপাশি মানুষের ভোগান্তির অন্ত নাই, উনি বলছেন যেটা। এবং আমি আপনাকে যেটা জানতে চাই যে ভোগান্তি সত্যি সত্যি আছে, আমরা দেখতেছি কিছু সিএনজিতে লাইন টাইন আছে। আর একটা কথা বলছেন একই ব্যক্তিকে, উনি আগেও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, এখানে আমি একটু অ্যাড করতে পারি, উনি আগে ছিলেন প্রতিমন্ত্রী, এখন পূর্ণমন্ত্রী দিয়েছে। সেই হিসাবে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ পিছনে অভিজ্ঞতাটা একই দপ্তরে রাখলে চুরির হয়তো বা কাজে অভিজ্ঞতা, লাগাতে পারেন। মানে চুরির অভিজ্ঞতা, কিন্তু আমি সমস্তর যেটা অভিজ্ঞতা আপনাকে নাকি জানতে হচ্ছে? চাচ্ছি, মানুষের এই ভোগান্তি এবং বিদ্যুৎ মন্ত্রীর যে বক্তব্য, মানে এই দুইটা মিলে আপনি কি বলবেন? এক, এটা কি মানুষের ভোগান্তি কি বাস্তব, নাকি এটা রাজনৈতিক প্রচারণার অংশ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। এক নম্বর কথা হচ্ছে কি, এটা প্রচারণার অংশ কোনোভাবেই হতে পারে না। কারণ হচ্ছে কি, আপনার পুরো বাংলাদেশেই যে পরিমাণ, ঢাকার বাইরে যে পরিমাণ যে লোডশেডিং হচ্ছে, এবং কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যে সেটা হচ্ছে যারা পল্লী বিদ্যুৎ অফিসগুলা, তারা হচ্ছে কি প্রত্যেকটা থানাতে তারা চিঠি দিয়েছে যে তাদের এখানে যেন পাবলিক যেন হামলা না করে। এবং অনেক জায়গায় 20 ঘন্টা 22 ঘন্টা লোডশেডিং, 14 ঘন্টা লোডশেডিং, এমন লোডশেডিংয়ের চিত্র আমরা দেখেছি অনেক উপজেলা বিভিন্ন হসপিটালে, যেখানে খুব ভালো জেনারেটর সাপোর্ট নাই, সেখানে অপারেশন করা যাচ্ছে না। তো এগুলো খুব বাস্তব ঘটনা। কিন্তু ধরুন আপনি বিদ্যুৎ মন্ত্রীর কথা বলছেন বা জ্বালানি মন্ত্রীর কথা বলছেন, তিনি প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হচ্ছে। আমি প্রথম যে সরকারের যে ঘাটতিটা দেখি সেটা হচ্ছে সরকারের 1 নম্বর কোঅর্ডিনেশনের ঘাটতি তো ডেফিনেটলি রয়েছে। সেকেন্ড কথা হচ্ছে কি, সরকারের যে এটাকে প্রেস বা মিডিয়া রিলিজের মাধ্যমে যে মানুষকে অবহিত করবে। ধরেন আপনি যদি মন্ত্রীর কথা বলেন, প্রেস উইংয়ের কথা বলেন, প্রত্যেকেই কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতনটা হয়। তো সুতরাং আপনি যে ধরনের ক্রাইসিস পড়তেছেন, বা আপনি আগামী 10 দিন পরে কি হবে, 20 দিন পরে কি হবে, মানুষকে এখানে একটা সচেতনতার একটা অংশ রয়েছে, মানুষকে অ্যাডভোকেসি করার একটা অংশ রয়েছে, মানুষকে অ্যাওয়ারনেস করার একটা অংশ রয়েছে। তো সেটাও আপনি পারছেন না। এটা হচ্ছে মানে সরকারের পক্ষ থেকে আমি এই যে ব্যর্থতা সেটা বললাম। এবার সেটা বাস্তব চিত্রের দিকে যায়। ধরেন 17ই আগস্টে সরকারের 6 মাস পূর্ণ হবে। 6 মাস পূর্ণ হওয়ার অর্থ হচ্ছে কি, সরকার হানিমুন পিরিয়ড শেষ। এবং হানিমুন পিরিয়ড হওয়ার আগে, শেষ হওয়ার আগেই সরকারের যে অভিজ্ঞতাগুলো, বিশেষ করে জ্বালানি খাতে যে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সবকিছু মিলাই যে সরকার জনগণ যে ভোগান্তিটা পোয়াতে হচ্ছে। এবং আপনি কি মনে করেন যে একটা সরকার, নির্বাচিত সরকার চাইবে যে এই ধরনের কোনো পরিস্থিতি সে নিজে পড়ুক? সেটা কখনোই চাইবে না। ইভেন ওই হানান মাসুদ যে কথা বলছিলেন যে বিএনপির সাথে একটা মানে উৎপত্তির সম্পর্ক রয়েছে জ্বালানি ক্ষেত্রে, আগের বারও এটা ট্রু। কারণ আগের বারও ধরেন বিএনপির 1 থেকে 6 সাল পর্যন্ত সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় ছিল এটা। এবারও সেটা। তো আমি জানি না তারা 20 বছর পরে তারা মানে এই যে দুর্যোগগুলো কাটিয়ে ওঠার বাইরেও তাদের কীভাবে ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য যে টেকনিক বা তাদের যে এক্সপিরিয়েন্সটা কীভাবে কাজে লাগাবে, এটা তারা ভালো বুঝবে। এবার সেটা আমি ফ্যাক্টের কথা বলি। ফ্যাক্টের কথা হচ্ছে, ধরেন এই মুহূর্তে আমাদের যে ধরেন আমাদের যে বিদ্যুৎ তৈরি করা, বিদ্যুৎ তো আর এমনি এমনি হয় না, বিদ্যুৎ বানাতে হয়। এখন আমাদের এই বিদ্যুৎ বানাতে হয় যে 90% বিদ্যুৎ বানানোর জন্য হচ্ছে কি তেল, গ্যাস, ফার্নেস অয়েল এগুলো লাগে। এখন এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক চাহিদা হচ্ছে 252 কোটি ঘনফুট। এটা ন্যূনতম একদম চালু রাখার জন্য প্রয়োজন হচ্ছে কি 110 থেকে 110 কোটি ঘনফুট, পাওয়া যাচ্ছে মাত্র 70 ঘনফুট। 1 নম্বর কারণ। সেকেন্ড কারণ হচ্ছে কি, ধরেন কয়লাভিত্তিক যে বিদ্যুৎ, সেখানে 1200 মেগাওয়াট ক্ষমতা যে পটুয়াখালী কেন্দ্র, সেখানে উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে গেছে। তাহলে না, তাহলে আপনার কথায় মনে হইতেছে ঘাটতিটা তো পার্মানেন্ট থাকবে। আমি আসতেছি আমি মানে একটু চিত্রটা আপনাকে বুঝাই, তাহলে বুঝবেন। তারপর সেকেন্ড কথা হচ্ছে, ধরেন আদারি পাওয়ারের সরবরাহ যেটা 1400 মেগাওয়াট, সেটাও 800 মেগাওয়াটে নেমে গেছে। আর ওই হানমাস যেটা বলছিলেন যে বড়ি হওয়ার কারণে, দেখুন এখানে আসলে মানে আপনার একটা লাখ অফ ফেভার ব্যাপার রয়েছে। আপনি দেখুন এই যে ইরানিদের যুদ্ধটা যে এত লম্বা টাইম চলবে, এটা কিন্তু আমরা জানতাম না, কেউ জানতো না। তো সেখানেও কিন্তু সরকার কিন্তু প্রায় 47-48 দিন প্রতিদিন 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে প্রায় $5 মিলিয়ন সরকারের রিজার্ভ থেকে কিন্তু চলে গেছে, মানে এক্সট্রা। তো সেটাও কিন্তু আপনার মাথা রাখতে হবে। এবং ধরেন ইরানিদের যুদ্ধ তারেক রহমান গিয়ে লাগায়নি বা বিএনপি গিয়ে লাগায়নি। কিংবা ধরেন এই যে আপনার এলএনজি টার্মিনালে যে আমাদের ত্রুটি হলো, ভাসমান যে টার্মিনাল, সেটা তো আমার সরকার যায় লাগায় নাই। তারপর আবার দেখেন এই যে ভাসমান এই যে কয়লাগুলা, সেটাও তো সরকার করে না। এখন এই এক্সপিরিয়েন্সটা তো সরকারের জন্য নতুন। এখন হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে ব্যাপারটা, সেখানে আরেকটা ঘটনা আপনাকে বলি আমি। ধরেন আমাদের এই সরকার যখন দায়িত্ব নেয় 19 এপ্রিল 2026, সেখানে এসেছিল রিপোর্টে বিদ্যুৎ খাতে বকেয়া 52,300 কোটি টাকা, ব্যাংক ঋণ প্রায় 1.5 লাখ কোটি টাকা, যেটা এখন প্রায় 2 লাখ কোটি থেকে পৌঁছে গেছে। এখন এই ব্যাপারগুলো হচ্ছে, ধরেন আপনি 6 মাস সরকারের মেয়াদ, সরকারের বয়স, তো সেখানে আপনি কি ধরনের ক্রাইসিস ফেস করতেছেন জনগণকে এগুলো জানান। কারণ হচ্ছে কি, এই সমস্যাটা তো ধরেন এটা সবাই ভুক্তভোগী। এটা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি বলে কোনো কথা নাই, তাই না? এখন এই সমস্যাটা তো সকলের জন্যই সমান, কারণ এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। এবং আপনি যেটা হানমাস বিষয়গুলো অ্যাড্রেস করেছে, সেগুলো সত্য। ধরেন এটা হলে ধরেন আপনার মানে ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আমদানি খরচ বেড়ে যাচ্ছে, রপ্তানি খরচ বেড়ে যাচ্ছে, 20 থেকে 50% গার্মেন্টসের উৎপাদন কমে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্রাইসিস তো সরকার নিজে ইচ্ছা পড়তেছে না। এখন এই সমস্যাগুলো তো মানে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমার কথা হচ্ছে কি, ধরেন সরকারের সমস্যাগুলো অ্যাড্রেস কেন করেনি? আরেকটা কথা, ধরেন এখানে আপনি দেখবেন বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুজনের কথা কিন্তু সাংঘর্ষিক, দুজনের কথা কোনো মিল নাই। তো আমার কথা হচ্ছে, ধরেন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনের কথা কেন ব্যামিল হবে? বা সরকার এত বড় একটা গভর্নমেন্ট, তো এত বড় গভর্নমেন্টের কেন সেই জনগণকে অবহিত করার জন্য এই জিনিসগুলো নাই? একটা উদাহরণ রাখতে দিয়ে শেষ করে আপনাকে, ধরেন কিছুদিন আগে আগারগাঁওতে ভাইরাল মিজান নামে যিনি মাংস বেশি বিক্রি করতেন, গরু মাংস 100 টাকা দিয়ে, তাকে গ্রেপ্তার করেছে, কারণ সে চোরা লাইন ইউজ করে। তো এই যে ধরেন গ্যাস চুরি, বিদ্যুৎ চুরি,
বা যারা সোলার লাইন ইউজ করে বা যারা প্রপার লাইনগুলো পাচ্ছে না বা আমলাতান্ত্রিক যে ব্যুরোক্রেটিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কেন আপনি অ্যাড্রেস করতেছেন না? এখন আপনি যেটা বলছেন প্রশ্নটা, যে এই সমস্যাটা আগামী দিনও থাকবে, ট্রু, আগামী দিন থাকবে। এখন ধরেন এই মুহূর্তে যদি আপনি এলসি করলে ফার্নেস অয়েল আনতে হয়, কারণ ফার্নেস অয়েলেরও মজুদ কমে যাচ্ছে, আনতে হলে 45 দিন সময় লাগবে, অনেক সমস্যা আছে। কিন্তু জিনিসগুলো হচ্ছে ধরেন সরকার চেষ্টা করতেছে, কারণ আমি সরকারের চেষ্টার অনেক কিছু আমার কাছে চোখে পড়েছে। যেমন আপনি যখন আমাদের এলএনজি টার্মিনালের সমস্যাটা হলো, ত্রুটিটা হলো, সেখানে যদিও এখন অর্ধেকটা কাভারেজ হয়ে গেছে এবং সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি কিন্তু একটা ট্যাঙ্ক নিয়ে এসেছেন এখানে, মানে আইসোটনিক ট্যাঙ্ক বলে এটাকে, ক্রায়োজেনিক আইসো ট্যাঙ্ক বলে মালয়েশিয়ান, এটাকে মজুদ রাখা হচ্ছে। এখন এই মুহূর্তে যে আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে রিফাইনিও কম, ইভেন আমাদের তেলের সংকট দেখেন, একটা আধুনিক রাষ্ট্রের আপনার মিনিমাম মজুদ 3 মাস লাগে, সাউথ এশিয়ানের মধ্যে শুধুমাত্র ইন্ডিয়া রয়েছে, আমাদের কিন্তু মাত্র 30 দিন। সুতরাং আমাদের রিফাইনি মাত্র একটা, সেকেন্ড কোনো রিফাইনি কোনো ক্ষমতা নাই। তারপরে আমাদের এই ভাসমান এলএনজি যেটাকে এসএফইউ বলে, তাই না, তো সেটাও মাত্র 2টা, একটা ত্রুটি হলে কি অবস্থা আমরা দেখেছি। সুতরাং এটার জন্য একটা লং টার্ম সলিউশন দরকার, লং টার্ম প্ল্যান দরকার। আমি মনে করি যে সরকার সেই বিষয়গুলো আলাপ করবে এবং এই বিষয়টাতে ধরেন সরকারি দল, বিরোধী দল, পার্লামেন্টের সমাধান খুঁজবে, এক্সপার্টদের ওপিনিয়ন নেবে এবং ব্যুরোক্রেটিক সমস্যাটাকে এখানে দূর করবে। যেই প্রশ্নটা আপনি নিজে উত্থাপন করলেন যে 110 কোটি ঘনফুট হলে ডিমান্ড, জি, মিনিমাম ডিমান্ড, নাহলে চালুই হবে না, আর আসতেছে 70। জি। তো এই যে এটা যদি কন্টিনিউ থাকে তাইলে এটা কি স্বল্পমেয়াদী সমস্যা হবে না না না, দীর্ঘমেয়াদী? এটা হচ্ছে কি, ধরেন আপনার এটা এখন সরকার কি করতেছে, সরকার হচ্ছে ধরেন খুলনাতে এবং সৈয়দপুরে অনেক জায়গায় ধরেন ফার্নেস অয়েল দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, কিছু জায়গায় ডিজেল উৎপাদন করতে হচ্ছে, কারণ হচ্ছে অথবা কয়লা দিয়ে করতে হচ্ছে। ধরেন একটা আমাদের সবকিছু তো 90% হচ্ছে কি আমাদের ইম্পোর্ট নির্ভর, তো সুতরাং একটা ব্যাকআপ করতে যে আরেকটা টান পড়ে যাবে। সুতরাং এই টানা হেসটা তো আপনি বেশি দিন চালাতে পারবেন না। এখানে আমি মনে করি যে সরকারের এখানে উদ্যোগটা নেওয়া উচিত এবং একটা ন্যাশনাল ক্রাইসিস, কিছুক্ষণ আগে আমি ঘোষণা দেখলাম সরকার আবারও শপিং মল 8টার মধ্যে ঘোষণা, মানে বন্ধ করার ঘোষণা দিয়েছেন, এবং শুধু তাই না, আমাদের যে বিলবোর্ডগুলো সেগুলো 7টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এবং আমাদেরও সাশ্রয়ী হতে হবে, জনগণকে অ্যাডভোকেসি করার দায়িত্ব রয়েছে, কিন্তু অ্যাডভোকেসি করার দায়িত্বটা আমার আপনার না, অ্যাডভোকেসির দায়িত্ব প্রধান দায়িত্ব সরকারের মিডিয়া উইং, প্রেস উইং এর, এবং তারা সঠিক দায়িত্বটা পালন করতে পারছে কিনা সেটার জন্য আমাদের প্রশ্ন তোলা উচিত। আচ্ছা, আমি আপনাকে আবারও আসবো, এবং তার আগে হান্নান মাসুদের কাছে আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নটা আমি রেখে যাব। সেটা হলো যে আমাদের দেশে তো বিভিন্ন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা জরুরি বলে আমি মনে করি। আচ্ছা, আমি উত্তর দিব, এটা হান্নান মাসুদ উত্তর না, দিবেন? আমি প্রশ্নটা হান্নান মাসুদের কাছে রেখে যাচ্ছি একটা বিরতিতে। ওকে। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। হান্নান মাসুদ, আপনাকে বিরতির আগে একটা প্রশ্ন রেখে গেছিলাম যে রাকিব আল হাসান, রাকিবের কিছু কথার পরিপ্রেক্ষিতে। সেটা হলো যে এই যে গ্যাসের সমস্যাগুলো আপনারা বললেন, এবং এইটা আমাদের দেশে অনেক নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার কথাও আমরা জানি, তো সেগুলা কি জরুরি ভিত্তিতে আবিষ্কার করা উচিত না, নাকি আমরা এই সমস্যা শুধু সমস্যা বলেই আমরা চলে যাব? এবং এই সরকারি বা দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধানে কতটা গুরুত্ব দিচ্ছে? এগুলো হলো একদম মৌলিক চাহিদা। যেমন রাকিব আল হাসান বললো 6 মাস হানিমুন পিরিয়ড, হানিমুন পিরিয়ডের সাথে কি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হবে না, সব কিছুই আরো দরকার। বেশি খাই। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে আপনি বলেন যে এটা করণীয় কি আমাদের, এবং এই গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা কমছে কেন এবং বাড়ানো জরুরি কিনা? প্রথমত হচ্ছে সরকারকে সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে, দায় নিতে হবে, সব দায় চাপিয়ে দিলে হবে না। আপনার মনে থাকার কথা, ভাইয়েরও মনে থাকার কথা, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, দেশে চাইলের দাম, ডাইলের দাম, তেলের দাম, সবকিছুর দাম বাড়া শুরু হয়ে গেছে। এবং তৎকালীন খাদ্যমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, আওয়ামী লীগের যারাই ছিল সবাই বলতেছে যে একটাই সমস্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এখনো চলতেছে, শেষ হয় নাই, কিন্তু বাজার কিন্তু স্থিতিশীল, মানে আর আগের জায়গায় আসে নাই, বলতে গেলে হচ্ছে পরে আর বাড়ে নাই। মানে এই যে তেল আসা বন্ধ হয়ে গেছে, খাবারের তেল মানে একেবারে 2 গুণ 3 গুণ হয়ে গেছিল, পেঁয়াজের দাম বেড়ে গেছিল, ডালের দাম বেড়ে গিয়েছিল, গমের দাম বেড়ে গিয়েছিল, সবই মনে থাকবে। তা ঠিক এখনো সরকার যদি ইরান ইসরায়েল যুদ্ধের কথা বলে, দেশে গ্যাসের দাম 3 ধাপে বাড়াইছে, একবার 385 টাকা, কমাইছেও, একবার 387 টাকা, আর একবার 212 টাকা, এরপরে এই 2 আগস্ট আরো 70 টাকা, মাঝখানে শুধু 300 টাকা বাড়িয়েছে। মানে যা বাড়িয়েছে তার অর্ধেক কমাইছিল মাঝখানে। তো সরকার যদি হচ্ছে এই ধারাবাহিকতা যদি রাখে, জনগণের পকেট কাটার ধারাবাহিকতা, এই ইরান ইসরায়েল যুদ্ধ, বৈরী আবহাওয়া, টার্মিনালের ত্রুটি, আমার মনে হচ্ছে সরকারের লাক খুবই খারাপ। মানে আসার সাথে সাথে মানে সব সমস্যা একসাথে এসেছে। এলএনজি টার্মিনালেও ত্রুটি দেখা দিয়েছে, যুদ্ধও শুরু হয়েছে,
আর বৈরী আবহাওয়া মানে হচ্ছে অ্যাটাক করতেছে। আসলে অজুহাত দিলে অনেক অজুহাত দেয়া যায়। আমি বলছি না যে সবগুলাই অজুহাত, আমি বলতেছি ম্যানেজমেন্টের দক্ষতার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। সেই ম্যানেজমেন্ট দক্ষতা এই মন্ত্রণালয়ের আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন, নাকি ইচ্ছাকৃতভাবে এই জায়গা থেকে লুটপাট শুরু করতে চাই সরকার। একটা যেমন হচ্ছে আপনার দেশে তেল নাই, জ্বালানি তেল নেই, তেল দিতে পারতেছে না, সাপ্লাই নেই, এই কথা আমরা কত না শুনছি যখন রাশিয়া ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো। এরপরে দুই সরকারি দল বিরোধী দল বসে যখন তেলের দাম 30 টাকা 20 টাকা 15 টাকা করে বাড়াইয়া দিল, তারপরের দিন থেকে তো তেলের আর অভাব নাই। জ্বালানি তেলের অভাব ছিল, গ্যাসের অভাব ছিল, কোনোটারই অভাব ছিল না। আমাকে একটু বলতে দিবেন। সুতরাং হচ্ছে সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, ওই যে পদ্মা, মেঘনা, যমুনা 3 নদীর মালিক, আমি বলি নদী বাংলাদেশের বৃহত্তম 3টা নদীর মালিক যারা পুরো বাংলাদেশ চালায়, তাদের মুনাফার লোভ। আমরা তখন নিউজে দেখতাম, সরকার বারবার অস্বীকার করতো, নিউজে বারবার নিউজ হইতো যে চট্টগ্রামের রিফাইনারি যেই আছে ক্রুড অয়েল রিফাইনারি যেই ইস্টার্ন রিফাইনারি আছে, সেখানে উপসে পড়া, মানে আর তেল রাখার জায়গা নেই, এখন জাহাজ থেকে খালাস করতে পারতেছে না, এগুলা সরকার আনতেছে না, কিন্তু দেশে সংকট তৈরি হয়েছে। তারপরে যখন হচ্ছে দাম বাড়াইছে সব ঠিকঠাক, সরকার এই কোম্পানিগুলা থেকে মন্ত্রীরা টাকা নেই, টাকা নিয়ে দাম বাড়ায়, সিস্টেম করে, মানে সবকিছু একটা সিস্টেমের অংশ। বাংলাদেশটা একটা সিস্টেমে চলে। সরকারকে অ্যাড্রেস করতে হবে। তখনকার কথা বলছিল তেলের সংকট, তেল নেই দেশে, সরবরাহ দিতে পারতেছে না, যার কারণে কিলোমিটার পর কিলোমিটার লাইন। তাহলে সরকারকে বলতে হবে একদিনের ভিতর কেন তেলের সংকট শেষ হয়ে গেছিল দাম বাড়ানোর সাথে সাথে। মন্ত্রীর পকেটে কত টাকা গেছে, সচিবের পকেটে কত টাকা গেছে, প্রতিমন্ত্রীর পকেটে কত টাকা গেছে, পদ্মা, মেঘনা, যমুনার পকেটে কত টাকা গেছে এই দেশের জনগণের টাকা। না হয়তো একদিনে তো আর রাশিয়া থেকে, ইরান থেকে, যুক্তরাষ্ট্র থেকে, থেকে, চীন থেকে তো তেল চলে আসে নাই। ঠিক এখনো এই যে গ্যাসের সরবরাহ, বিদ্যুতের সরবরাহ বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার জন্য সরকার যে নীল নকশা করতেছে, এটাও একটা কারণ। আমাদের জনগণের চোখে ধুলা দেওয়ার একটা ইচ্ছা। সরকার হঠাৎ করে বিদ্যুৎকে বেসরকারীকরণের এত উদ্যোগ। কোন দেশে বিদ্যুৎ বেসরকারীকরণ করে সফল হয়েছে? আমেরিকা সফল হয় নাই। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আমেরিকা যখন হচ্ছে বিদ্যুৎকে বেসরকারীকরণ করছে, তারপর লোডশেডিং এমন হচ্ছে ভর্তুকি এত বাড়ছে, তারপরে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। যুক্তরাজ্য সফল হয়নি। যুক্তরাজ্য ডিরেক্ট রেল খাতকে একবার পুরো বেসরকারীকরণ করে দিয়েছিল 1992 সালে। 30 বছর পরে তারা ভর্তুকি দিয়েছে তার 3 গুণ, তখন ভর্তুকি যা দেওয়া লাগতো। এরপরে হচ্ছে ওরা লাভ করছে, যে বেসরকারি কোম্পানিগুলো লাভ করছে 5 গুণ। সরকার তো গ্যাস, এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার, এটা তো পুরোটা বেসরকারীকরণ করে দিয়েছে। সরকার দাম নির্ধারণ করছে 1598 টাকা, বাজার 2100 টাকার নিচে তো গ্যাস সিলিন্ডারই পাওয়া যায় না। তো এই কোম্পানিগুলোকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে? মূলত হচ্ছে কয়েকটা মাফিয়া গোষ্ঠীর কাছে পুরো রাষ্ট্রটাকে যখন আসে, 15 বছর 17 বছর তো আমরা পাই নাই, কিছু টাকা কামাই আনি, এইটাই ধারাবাহিক ব্যবহার হচ্ছে। আর সরকার যদি এই ত্রুটির কথা যদি বলে, আমি একেবারে ওখানে আমরা সরকারকে ডিরেক্টলি বলতেছি যে হচ্ছে সরকারকে আগে বলতে হবে একদিনে কিভাবে জ্বালানি সংকট তখন মিটে গিয়েছিল দাম বাড়ানোর সাথে সাথে। আমরা তো তখন জানতাম যে হচ্ছে জ্বালানির তেল নাই বাংলাদেশে। হান্নান মাসুদের কাছে আমি আসবো। এখন আবার আমি রাকিব আল হাসানের কাছে আসতেছি। তার কতগুলো অভিযোগ। 1 নম্বর হলো মন্ত্রী প্রতিমন্ত্রীদের পকেটে টাকা ঢুকতেছে। 2 নম্বর পদ্মা, মেঘনা, যমুনার ইস্যু আনলো। 3 নম্বর হইলো এই যে প্রাইভেটাইজেশন করার মানে হচ্ছে 1500 টাকা লিটার সরকার সিলিন্ডার দাম নির্ধারণ করলে 21 বাইরে পাওয়া যাচ্ছে না। এবং এই যে মনোপলি করা, প্রাইভেটাইজেশন করার যে একটা চিন্তা ভাবনা গভর্নমেন্ট করতেছে, যেটা একটা অসৎ উদ্দেশ্যে করতেছে এবং শুধুমাত্র তাদের নিজের পকেট ভারী করার জন্য যে কমপ্লেন্টটা সে রেজ করছে, এটা আপনি কি বলবেন এবং এটার বিকল্প সমাধান কি? এখানে একটা 30 সেকেন্ড একটু অ্যাড করি। বসুন্ধরা গ্রুপ তেল আমদানি করার জন্য, পদ্মা, মেঘনা, যমুনার মতো তেল আমদানি করার জন্য, তেল আনার জন্য, গ্যাস আনার জন্য অনুমোদন চাইছে। বিপিসি অনুমোদন দেয়নি। বিপিসি চেয়ারম্যানকে 26 তারিখে সরাইয়া দিছে, যখন বিপিসি চেয়ারম্যান অনুমোদন দেয়নি। তারপরে সরকার কিভাবে তেল আমদানির ক্ষেত্রে, মানে জ্বালানি দ্রব্য আমদানির ক্ষেত্রে বেসরকারি খাতকে সুযোগ দেয়া যায়, 3 দিনের ভিতর রিপোর্ট প্রদানের জন্য বিপিসিকে সরকার চিঠি ইস্যু করছে বৃহস্পতিবারে, সময় দিয়েছে 3 দিন, শুক্র, শনি আর রবিবার দিয়ে দিতে হবে। তাহলে সরকার ডিসিশন নিয়ে সরাসরি এইভাবে, মানে একটা যারা বিশেষজ্ঞ লোকের মতামত না নিয়ে
মানুষের মতামত না নিয়ে, বিশেষজ্ঞ গোষ্ঠীর মতামত না দিয়ে 3 দিনের ভিতর বাধ্য করতেছে যে হচ্ছে যে কোনো ভাবে বেসরকারি খাতার হাতে তুলে দিতে হবে টাকার বিনিময়ে বিক্রি করবে। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নগুলো করছি সেটা আমি plus- জবাব দিচ্ছি হ্যাঁ, জবাব দিচ্ছি এটা ধরেন বক্তব্য আমি জবাব দিন। দিচ্ছি। শুরুতেই ভানুমাস একটা কথা বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো তো চলতেছে, তাহলে আমরা দাম স্থিতিশীল কিভাবে রয়েছে দেখুন। যখন একটা পরিস্থিতি হয় আমাদের কিন্তু ধরেন রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্সি ছিল, মানে গম, সয়াবিন, অন্য কিছু, এগুলো কিন্তু আমার বিকল্প মার্কেট কিন্তু পরবর্তী ইন্দোনেশিয়া বলেন, ব্রাজিল বলেন, সে মার্কেট কিন্তু এক্সপোর্ট করা গেছে। আর একটা অভিযোগ হানান মাসুদ করেছে যে দাম বাড়ার একদিন পরে কিভাবে সব আবার অ্যাভেলেবেল হয়ে গেল। একদিন পরে হয় নাই, দাম বাড়ারও এক সপ্তাহ পর্যন্ত কিন্তু না, একদিন লাইন ছিল না যে তা লাইন না। অফ হয়ে গেছে লাইন একদিন ছিল না পরে। যে তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে আপনি আরো যে অভিযোগগুলো করছেন একেবারে ঢালাও পলিটিক্যাল অভিযোগ, ঘুষ খাচ্ছে বা এ খাচ্ছে সে খাচ্ছে। এখন এগুলা মানে আপনি যদি অভিযোগ করেন একজন সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা হিসেবে, সংসদীয় নেতা হিসেবে, আপনি অভিযোগ করতে ঢালা মানে স্পেসিফিকলি আপনি অভিযোগ করতে হবে।